অনেক অনেক বেশি সস্তা আমাদের দেশের। তার কারণ হচ্ছে আমাদের দেশের একটা ডাইভার্সিফাইড, ওয়েল ডাইভার্সিফাইড মেডিসিন ইন্ডাস্ট্রি, এবং এটা কোয়ালিটিফুল মেডিসিন প্রোডাকশন হয়। এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশের মেডিসিন ইন্ডাস্ট্রি নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। নাওএডেজ আমাদের মেডিসিন ইন্ডাস্ট্রি সরকারি হিসাব মতে টেক্সটাইল সেক্টরের ঠিক পরেই হচ্ছে আমাদের মেডিসিন ইন্ডাস্ট্রিজ আপনার স্থান এক্সপোর্টের ক্ষেত্রে। যদি আমাদের দেশের মেডিসিন ইন্ডাস্ট্রিকে আর একটু গ্রো করা হয়, আর একটু অ্যাডভান্স করা হয়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ইউরোপ থেকে মানুষ কিন্তু আমাদের চিকিৎসার জন্য আসার সুযোগটা ক্রিয়েট হবে। সম্ভাবনার জায়গাটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা ডে বাই ডে রাইজিং। আপনি এখন দেখবেন বাংলাদেশের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা বাংলাদেশের চিকিৎসকের প্রতি আস্থা রেখে বড় বড় অপারেশন, বড় বড় চিকিৎসা সেবা কিন্তু বাংলাদেশেই নিচ্ছেন। হ্যাঁ, আগে কিন্তু এটা দেখা যাইতো না। আগে দেখা যাইতো যাদের একটু টাকা পয়সা আছে এরা দেশের বাইরে চলে যায়। আর তখন কিন্তু দেখা যাবে প্রচুর পরিমাণ ফরেনার আমাদের দেশে এসে ট্রিটমেন্ট করবে। যেমন আমরা বর্তমানে যাচ্ছি সিঙ্গাপুর, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ সিঙ্গাপুরে আমাদের যাওয়া লাগবে না, আমরাই বাংলাদেশে ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে নয়। আপনার যে আশা যেটা, এটা খুব দ্রুতই ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ দেখতে পাবে, বাংলাদেশে বাস্তবায়িত হবে। আমি একটু আগেই বলেছি যে বাংলাদেশে কিন্তু কয়েকটা ওয়েল ডেভেলপড, ওয়েল ব্র্যান্ডেড কয়েকটা হসপিটাল অলরেডি কাজ করতেছে, যেটার নাম ধরি আমরা যদি নেইও কোনো অসুবিধা হবে। চিনি কম খেলে কি ডায়াবেটিস রোধ করা সম্ভব? চিনি কম খেলে ডায়াবেটিস রোধ হবে এমন কোনো কথা নেই। এখন একটা মজার প্রশ্ন করি, যদি আপনি একদিনের জন্য মন্ত্রী হতেন তাহলে আপনি কি করতেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে একদিনের জন্য স্বাস্থ্যমন্ত্রী বানায় দিচ্ছেন। যাই হোক, এটা একটা অনুভূতি এবং এটা দায়িত্ব বটে। যদি একদিনের জন্য আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের বিজনেস আড্ডায়। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাডভার্টাইজিং মাস্টারের পক্ষ থেকে। আজকে আমাদের বিজনেস আড্ডায় আমরা অতিথি হিসেবে পেয়েছি ডক্টর হুসাইন স্যারকে, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর, উমেন্স মেডিকেল কলেজ এবং আল রায়ান হসপিটালের চেয়ারম্যান। কেমন আছেন স্যার আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার, শুরুতে যদি আপনার সম্পর্কে আমাদের কিছু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর হুসাইন আহমেদ। আমি সহযোগী অধ্যাপক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান আল রায়ান হাসপাতাল। এবং পাশাপাশি আমি ডায়াবেটিস স্পেশালিস্ট, চেম্বার করি ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, রিকাবি বাজার, সিলেট। স্যার, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, চিকিৎসক হওয়ার পিছনে আপনার অনুপ্রেরণা কি ছিল? জি, ধন্যবাদ আপনাকে। চিকিৎসা পেশা হচ্ছে একটি মহৎ পেশা। আমাদের সকলেরই একটি জীবনের লক্ষ্য থাকে। ছোটবেলাতে আমরা যখন প্রাইমারি স্কুলে থেকে আমরা হাই স্কুলে পদার্পণ করি, তখন আমরা সকলেই একটা জীবনের লক্ষ্য হিসাবে আমরা একটাকে নির্ধারণ করি। তো আমি ছোটবেলা থেকেই, আমার বাবা ছিলেন, আমার আপন চাচা, ওনাদের দুজনেরই অনুপ্রেরণার কারণে আমি জীবনের লক্ষ্য হিসাবে চিকিৎসা পেশাকে লক্ষ্য নির্ধারণ করি। এবং আমার জীবনের শুরুতেই প্রাইমারি স্কুলে থেকে যখন আমি পঞ্চম শ্রেণীতে টেন ফোর হিসাবে বৃত্তি লাভ করি, পাশাপাশি ক্লাস 8-এ অষ্টম শ্রেণীতেও আমি টেন ফোর বৃত্তি অর্জন করি। এবং তখন থেকেই চিকিৎসক হওয়ার একটা মনের বাসনা ছিল। সেই থেকেই একজন চিকিৎসক হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য সেই বাসনা এবং কামনাকে তখন থেকে লালন করি। এবং বেসিক্যালি আমার মা বাবা এবং আমার চাচারাই হচ্ছে আমার চিকিৎসক হওয়ার পিছনে অনুপ্রেরণার উৎস। তখন তো সময়টা অনেক কঠিনও ছিল। হ্যাঁ, সেটা 90-এর দশক। আমি তো ক্লাস 5 পাশ করি 90 সালে। তখন আসলে এত কঠিন খুবই। আমি তো গ্রামে বড় হয়েছি। কঠিন ছিল। আমাদের গ্রামে তখন কোনো হাই স্কুল ছিল না। তখন পঞ্চম শ্রেণী থেকে আমরা যখন পাশ করে ষষ্ঠ শ্রেণীতে গেলাম, তখন আমাদেরকে বেশ দূরের একটি স্কুলে যাইতে হয়। এবং আমাদের তখন রাস্তাঘাট বা গ্রামে তখনও যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত এরকম ছিল না। সুতরাং তখনকার প্রেক্ষাপটটা কঠিন ছিল। তো যাই হোক, সবকিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমি ক্লাস 9-এ কিন্তু শহরে এসে পদার্পণ করি এবং শাহজালাল জামিয়া ইসলামিয়া মীরাবাজারে, এখান থেকে আমি আমার এসএসসি কমপ্লিট করি। তারপর এমসি কলেজ, তারপর মেডিকেল কলেজ, তারপর চিকিৎসা সেবার যে রোড টু বিএ ডক্টর, সেটা শুরু হয়।
ডাক্তারির পাশাপাশি আপনি একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এটার অনুভূতিটা কেমন? ধন্যবাদ। একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ঠিক না, আমি চেয়ারম্যান শুধু আল রাইয়ান হাসপাতাল, যেটা আমার মধু শহীদ, প্লাস আর অনেকগুলা ডাক্তারি প্রতিষ্ঠানের সাথে আমি আছি, সংযুক্ত। যেমন এক্সিকিউটিভ ডাইরেক্টর কমফোর্ট মেডিকেল সার্ভিস, তারপরে শেয়ার হোল্ডার মাউন্ট ডোরা হসপিটাল, উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল সহ আরও অনেকগুলা প্রতিষ্ঠানের সাথে আছি। আবার আমি জেনে থাকলে খুশি হবেন, শিক্ষা ক্ষেত্রেও কিছু কাজ করার আমার সুযোগ হয়েছে। যেমন সিলেটের স্টারলাইট কলেজ, এটার গভর্নিং বডির প্রেসিডেন্ট চেয়ারম্যান হিসাবে আমি আছি, এবং স্টারলাইট একাডেমিরও এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে আছি। তো চিকিৎসা পেশার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথেও জড়িত আছে, সংযুক্ত আছে। ডাক্তারি জ্ঞান এবং ব্যবসায়িকের মধ্যে ভারসাম্যটা আপনি কিভাবে রাখেন? এটা একটা কঠিন কাজ। অ্যাজ এ প্রফেশনাল ডক্টর হিসাবে ডাক্তারি পেশা পাশাপাশি ব্যবসায়িক যে বিজনেস, যেটা মেডিকেল রিলেটেড বিজনেস, আসলে এটা বেশ কঠিন কাজ, তবে চ্যালেঞ্জিং, বাট অসাধ্য নয়। এটা যে কারো যদি আপনার ইচ্ছা থাকে এটা সম্ভব। কারণ একজন পেশাজীবী ডাক্তার হিসাবে উনি পেশাগত যে দিকগুলো আছে এগুলা যদি উনি খুব ভালো করে নখদর্প করতে পারেন, তাহলে যে কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা কনসালটেশন সেন্টার এগুলার সাথে জড়িত থাকলে একজন ডাক্তারই উনি ভালো বুঝতে পারবেন যে হাসপাতালে কি কি বিষয়গুলার প্রয়োজন বা কিভাবে এটাকে আপনার বিজনেসের একটা আইকন হিসাবে আপনি দাঁড় করাবেন, প্রেজেন্ট করতে পারবেন। সুতরাং বরঞ্চ তার বিপরীত দিকে যদি আমরা চিন্তা করি, একজন নন মেডিকেল পার্সনের যে কোনো একটা হাসপাতাল পরিচালনা করা অনেক দুরূহ এবং কষ্টসাধ্য। তার পরিপ্রেক্ষিতে একজন পেশাজীবী ডাক্তারের একটা হাসপাতাল পরিচালনা করা এটা অনেক অনেক সহজ, যদি উনি কিছু বিষয়ে টেকনিক্যালি নখদর্প বা আত্মস্থ করতে পারেন, তাহলে আমার মনে হয় এটা ওনার জন্য অনেকটা সহজ। আল রায়ান হসপিটাল গড়ে তোলার ক্ষেত্রে প্রথম দিকের চ্যালেঞ্জগুলো কি ছিল স্যার? আল রাইয়ান হাসপাতাল আমরা শুরু করি 2008 সালে, আমরা উদ্বোধন করি 2008 সালের 20 জুন, আমার যতটুকু মনে পড়ে। তারপর 2006 সাল থেকে আমরা কিন্তু এটার কার্যক্রম শুরু করি। তো প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল, শুরুতেই আমি 2006 সালে তখনও ছাত্র, পঞ্চম বর্ষের ছাত্র মেডিকেলের। আমার অনেক সিনিয়র কয়েকজন সহযোগী ছিলেন, ওনারা প্রথমে আসলে এইটার উদ্যোক্তা হিসাবে কার্যক্রম শুরু করেন, এবং তাৎক্ষণিকভাবে শুরুর দিকেই আমি সম্পৃক্ত হই। কিন্তু প্রথমে আমার দিক থেকে যেটা চ্যালেঞ্জ ছিল, আমি তখনও পঞ্চম বর্ষের একজন ছাত্র হিসাবে একটা হাসপাতালের মালিকানার সাথে সম্পৃক্ত হওয়া, তার পাশাপাশি যে জায়গাতে আমরা হাসপাতালটা গড়ে তুলেছি সেই জায়গাটা ছিল মেডিকেল রোডে, এবং তার পাশাপাশি অনেকগুলা প্রতিষ্ঠান ছিল, পপুলার সহ অনেকগুলা প্রতিষ্ঠান ছিল মেডিকেল রিলেটেড। এই প্রতিষ্ঠানগুলার পাশেই একটা হাসপাতাল গড়ে তুলে এটাকে ব্যবসায়িকভাবে সফলতার দিকে নিয়ে যাওয়াটাই হচ্ছে একটা কঠিন চ্যালেঞ্জ। তার পাশাপাশি আমরা যে কয়েকজন ডাইরেক্টর ছিলাম আমরা সকলে নবীন চিকিৎসক। আমি ঠিক তার 1 বছর পরে পাশ করে বের হই, অর্থাৎ যখন আমরা উদ্বোধন করি তখন আমি অলরেডি ডাক্তার হয়ে গেছি। কিন্তু ইনিশিয়ালি আমরা যখন শুরু করি 2006 সালে, তখন আমরা ভিত্তিপ্রস্তর দিই, তখন কিন্তু আমরা কয়েকজন নবীন চিকিৎসকের সাথে আমরা কয়েকজন উইল বি ডক্টর আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ সময়ের বিবর্তনে আমরা যখন আমাদের পথ চলা শুরু করি, আমাদের সেবার মান, আমাদের ব্যবসায়িক পলিসি এবং আমাদের সার্ভিস, এই সবগুলা বিষয় মিলিয়ে আমাদের একটা স্লোগান আছে, আমরা অতি সকল প্রকার সুচিকিৎসা আমরা কম খরচে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আমরা দিতে পারি। অর্থাৎ আমাদের এখানে এভারেজ কস্টিংটা অনেক কম, সুতরাং এই জায়গাতে আমরা অনেক সফলতা পাই। এবং আমাদের উদ্যোক্তা যারা তারা উদীয়মান ছিল, এবং সকলেই কিন্তু আমরা একজন নবীন চিকিৎসক হিসাবে আমরা এটার পিছনে সময় এবং শ্রম দিতে থাকি। আলহামদুলিল্লাহ খুব বেশি আমাদেরকে বেগ পোহাতে হয়নি, কয়েক বছরের মধ্যেই আমরা এটাকে আমাদের সফলতার দিকে আমরা নিয়ে যেতে পেরেছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা কম বয়সে যেটা জিনিস শুরু করার যে উদ্যোগটা নিয়েছেন, এটা তো বড় একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এটা অনেকটা চ্যালেঞ্জিং ছিল। আমি যেটা একটু আগে বলেছি যে আমরা যখন উদ্যোগ নেই তখন আমরা কয়েকজন পঞ্চম বর্ষের ছাত্র, এবং আমাদের 2-1 জন শিক্ষক আমাদের সাথে ছিলেন। আর আরেকটা চ্যালেঞ্জিং ম্যাটার ছিল,
এখানে আমাদের নন মেডিকেল পার্সন একটু ডিরেক্টর হিসাবে আমরা আমাদের ডক্টরের চেয়ে বেশি ছিল। সুতরাং এই জায়গা থেকে আমরা যখন শুরু করে 2008 সালের 20 জুন, তখন আমরা জাস্ট সদ্য পাশ করা ডাক্তার আমরা এই হাসপাতালটা শুরু করি। এবং আমাদের আরেকটা চ্যালেঞ্জ ছিল, এখানে আমাদের প্রফেশনাল এক্সপার্ট কনসালটেন্টের অভাব ছিল। অর্থাৎ আমাদের পার্টনারশিপের মধ্যে আমাদের ডিরেক্টরদের মধ্যে ওই রকম এক্সপার্ট কনসালটেন্ট কেউ, বিশেষজ্ঞ ডাক্তার কেউ ছিলেন না। তখন আমরা আমাদের খুব কোলাবোরেশন যাদের সাথে আছে, আমাদের ভালো সুসম্পর্ক যে সকল কনসালটেন্ট, যেমন ধরেন মেডিসিন, সার্জারি, গাইনি, যারা নতুন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, এফসিপিএস, এমডিএমএস পাশ করে আসছেন, ওনাদের সাথে আমরা একটা ভালো সম্পর্ক তৈরি করে আমরা হাসপাতাল শুরু করি। এবং আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ের মধ্যে আমরা সফলতা পাই। এবং আমরা এখন আমি আপনাদেরকে বলতে পারি, এই মেডিকেল এরিয়াতে যতগুলো প্রতিষ্ঠান আছে সবচেয়ে ভালো চলতেছে সব দিক থেকে আমাদের আল রাইয়ান হাসপাতাল। এটা একটা ভালো আর কি দিক আপনাদের জন্য। এবং আপনার প্রশ্নের মধ্যে যে বিষয়টা ছিল, আমরা যারা উদীয়মান ডক্টর ছিলাম, আমাদের সময় দেওয়ার ব্যাপারটা কিন্তু অনেকের জন্য আমাদের কঠিন ছিল, কিন্তু আমরা সর্বোচ্চ সময় দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা দাঁড় করিয়েছি। তারপর ওই সময়টা তো আরো চ্যালেঞ্জিং সময় ছিল। হ্যাঁ, ওই সময় আমরা অনেক চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে আমরা যারা ইয়াং ডক্টর ছিলাম, আমরা সবাই তো আনমেরিড তখন। আমাদের আবার নতুন পাশ করা ডাক্তার, আমাদের ফ্যামিলি মেনটেন করতে হচ্ছে। তারপরে আমাদের হাসপাতালের যারা প্রফেশনালি যারা ডক্টর, যারা কনসালটেন্ট যারা আছেন, এরা ম্যাক্সিমামই আমাদের শেয়ার হোল্ডার বা ডিরেক্টর না। তাদের সাথে কমিউনিকেশন মেনটেন করে হাসপাতাল চালানো কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়, কঠিন কাজ ছিল। আলহামদুলিল্লাহ আমরা ওভারকাম করতে পেরেছি এবং এখন আলহামদুলিল্লাহ খুব ভালো পর্যায়ে আমরা আছি। স্বাস্থ্য সেবায় সাশ্রয়ী মূল্য এবং মানসম্মত সেবা দুইটাতে একসঙ্গে চলার অনেক কঠিন কাজ। হ্যাঁ, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে দুইটা হচ্ছে, আমি যদি একদিক থেকে চিন্তা করি, দুইটা হচ্ছে একটা সমার্থক শব্দ। একটা হচ্ছে আপনি ভালো স্বাস্থ্য সেবা দিবেন, তার পাশাপাশি আপনি কম মূল্যে দিবেন। দুইটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনাকে আমরা একটা সচরাচর আমরা ব্যবসায় শুনি যে জিনিস যেটা ভালো তার দাম একটু বেশি হয়, কিন্তু এই জায়গা থেকে আপনি মেডিকেল সায়েন্সের যে সার্ভিস যেটা আছে, এটা যদিও আমাদের এটা অনেকটা কস্টলি এই মেডিকেল সার্ভিসগুলা, কিন্তু আমরা এই জায়গাতে আমরা একটা সুন্দর সমন্বয় করতে পেরেছি। সমন্বয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা চিকিৎসা সেবা, প্রত্যেকটা অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আমরা কম মূল্যে আমরা দিতে পারতেছি। এইটা হচ্ছে আমাদের ব্যবসার একটা মূল নীতি এবং মূল পুঁজিও আপনি বলা যেতে পারে। কারণ আপনি বড় বড় ব্র্যান্ডিং হসপিটালে যান, এক একটা অপারেশন যেখানে ধরেন সিজারিয়ান অপারেশন, এটা খুব কমন একটা অপারেশন, হ্যাঁ, যাদের সিজারিয়ান অপারেশন, এটা আমরা অন এন এভারেজ আমরা 40,000-এর কাছাকাছি আমরা করে ফেলি। কিন্তু আপনি অন্যান্য ব্র্যান্ডিং হসপিটালে যদি যান, শুধু ওইখানে দেখবেন যে অ্যাবাভ 60,000 প্লাস। তাহলে আমরা এখানে একটু প্রায় আমরা 25 to 30% কমে দিতে পারতেছি এই জায়গাতে। এবং আমাদের আলহামদুলিল্লাহ চিকিৎসা সেবা যেটা, সেইটার কোনো কমতি এখানে হচ্ছে না। তো আমরা এই দুইটা বিষয়কে, একটা হচ্ছে উন্নত চিকিৎসা সেবা, পাশাপাশি হচ্ছে ল কস্ট, এই দুইটাকে আমরা খুব সুন্দর করে সমন্বয় করতে পেরেছি বিধায় আমরা আজকে এই জায়গাতে আমরা সফল হচ্ছি। এবং এটা খুবই চ্যালেঞ্জিং। এইটা আসলে অনেকে মুখে বলা যায়, কিন্তু এটা বাস্তবায়ন করা অনেক কঠিন, অনেক ডিফিকাল্ট। বর্তমান সময় তো প্রযুক্তির সময়, এই প্রযুক্তির সময় এআই, তারপরে টেলিমেডিসিন, এগুলা আপনার হাসপাতাল বা মেডিসিন যে জগৎটা বা আপনাদের যে স্বাস্থ্যসেবা, এটাকে কিভাবে বদলে দিচ্ছে? একেবারে সত্যি কথা বলতে গেলে আমাদের সিলেটের পার্সপেক্টিভসে আপনার এআই বা টেলিমেডিসিন অতটা জনপ্রিয় হয়নি এখনো। বাট অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এবং টেলিমেডিসিন আমরা খুব স্বল্প পরিসরে শুরু করেছি, বিশেষ করে যখন কোভিড-19 অর্থাৎ করোনার সময় টেলিমেডিসিন একটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু তার পরবর্তীতে যখন পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যায়, তখন কিন্তু আসলে আস্তে আস্তে টেলিমেডিসিনের ইয়েটা কমে যায়, প্রভাবটা কমে যায়। বাট কোনো চিকিৎসক এইটা মোটামুটি শিডিউল আকারে করতেছেন, এটা একটা ভালো দিক। আর যেটা আপনার প্রশ্নের মধ্যে আরেকটা উইংস আছে বা আরেকটা বিষয়টা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং বা আপনার এই যে আমাদের অনলাইন বুকিং। অনলাইন অনেক সময় আমাদের হাসপাতালে আমরা এরকম হয়
যে আমাদের ক্যাবিন অথবা ওয়ার্ড বা আমাদের সিরিয়াল এইগুলা অনেক সময় ফিজিক্যালি শর্ট পড়ে, অর্থাৎ পাওয়া যায় না। তখন আমরা এই অনলাইন বুকিং এর বিষয়টা আমরা এনশিওর করি। যারা আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজে ঢুকে বা SMS বা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আমাদেরকে বুকিং করে রাখেন, তাদের প্রায়োরিটি আমরা বেশি দিই। তো এখানে আপনার অনলাইন বুকিং বলেন বা টেলিমেডিসিন বলেন, এটা বেশ গুরুত্বপূর্ণ ইভেন্ট যদি আমরা এগুলাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। বাট এইগুলার ক্ষেত্রে আমার ধারণা একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে। এখনো আমাদের অনেকেই কিন্তু এই প্রযুক্তিতে অনেক পিছায়, বিশেষ করে আমাদের সিলেটের পার্সপেক্টিভসে অনেকে এই প্রযুক্তিতে পিছায় আছে। এই জন্য আপনাদের যারা প্রযুক্তি নিয়ে কাজ করেন, আইটি ফার্ম, আপনাদের সহযোগিতা অনেক বেশি লাগবে। আমরাও চেষ্টা করেছি যাতে এই সেক্টরগুলো আরো ডেভেলপ করে, এবং এটার জন্য আসলে অ্যাওয়ারনেসটা খুবই জরুরি। এই জন্য জনসাধারণ যারা আছেন তারা যাতে প্রযুক্তিতে এগিয়ে আসেন, প্রযুক্তির ব্যবহারে এগিয়ে আসেন। টেলিমেডিসিন বলেন আর অনলাইন বুকিং বলেন বা এআই প্রযুক্তিতে আপনার এই যে যেটা অ্যাডভার্টাইজমেন্ট, এই বিষয়গুলো যাতে মানুষ আত্মস্থ এবং অভ্যস্ত হয়, এই জন্য আপনাদের ভূমিকা এখানে অনেক বেশি। জি, আমরাও চেষ্টা করতেছি যাতে আগামী যে সময়টা আসতেছে এই সময়টাকে বাংলাদেশের মানুষ যে প্রযুক্তি নির্ভর যে স্বাস্থ্য সেবা ওইটাতে কাজে লাগাইতে পারে। এটার জন্য আমরাও আস্তে আস্তে রেডি হচ্ছি বা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই মেডিকেল ইন্ডাস্ট্রিতে আমরাও এই ধরনের জিনিসগুলো নিয়ে আসতে পারবো। বাইরের দেশের যে ফেসিলিটিস গুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে, তখন আপনারা আরো বেশি ভালো আর উন্নত মানের সেবাগুলো এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে পারবেন বলে আমরা আশাবাদী। জি। ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় কোন কোন পরিবর্তনগুলো আপনি আশা করেন? ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় কিন্তু অনেকগুলো অত্যাবশ্যক এবং জরুরি পরিবর্তন দরকার, যেগুলো থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি আমি মনে করি সেটা হচ্ছে আমাদের ডক্টরসদের যে কর্মঘণ্টা, যেটা বিশ্বের যে কোনো দেশে আমাদের ডক্টরদের কর্মঘণ্টা হচ্ছে সকাল 9টা থেকে 5টা। আমাদের বাংলাদেশে একটি অভিনব বিষয়, যেটা হচ্ছে আমরা সকাল 9টা থেকে 2টা 2:30 পর্যন্ত হাসপাতালে থাকি, আবার বিকাল 4টা 4:30 থেকে রাত্রে 10টা 11টা পর্যন্ত আমরা প্রাইভেট চেম্বার করি। এতে হয় কি, আমাদের চিকিৎসকদের মনোসংযোগের অনেকটা ব্যত্যয় ঘটে, বিষয় একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মানে চিকিৎসা সেবা প্রাপ্তি যারা চিকিৎসা সেবা পাওয়ার জন্য উদ্গ্রীব, ওনাদেরও একটা বিড়ম্বনা হয়। এজন্য বিশ্বের উন্নত বা উন্নয়নশীল দেশের সাথে মিলিয়ে যদি আমাদের কর্মঘণ্টা, আমাদের হাসপাতালের কর্মঘণ্টা যদি সকাল 8টা থেকে 5টা করা হয়, তাহলে এটা একটা বড় ধরনের পরিবর্তন হবে। এতে আমাদের মানে চিকিৎসা সেবা নিতে যারা আসেন, আমাদের সাধারণ জনগণ, এরা একটা উপকৃত হবেন। কিন্তু এই জায়গাতে যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে ডাক্তারদের যে রিমুনারাইজেশন, যেটাকে অনারিয়াম বা স্যালারি বলি, এটাকে প্রায় দ্বিগুণ করতে হবে, ইনক্রিজ করতে হবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের হাসপাতালের অ্যাকোমোডেশনটা বাড়াতে হবে, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন করতে হবে। এই কয়েকটা বিষয় যদি আমরা করতে পারি এবং আমাদের সকল জনশক্তিকে যদি আমরা হেলথ কার্ডের আওতায় নিয়ে আসতে পারি, এবং প্রত্যেক জনশক্তি, ধরেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের 1 নাম্বার ওয়ার্ড, এই 1 নাম্বার ওয়ার্ড একজন কনসালটেন্টের অধীনে থাকবে, 2 নাম্বার ওয়ার্ড একজনের অধীনে থাকবে, 3 নাম্বার ওয়ার্ড, এরকম করে যদি আমরা জিপি সিস্টেমে যদি আমরা চলে যেতে পারি, এবং তারপর স্পেশালিস্ট, তারপর হচ্ছে আপনার ইমার্জেন্সি, এইরকম পর্যায়ে গেলে আমাদের এখানের যে স্বাস্থ্য সেবার যে চরম একটু বিশৃঙ্খলা আছে, এটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো। অর্থাৎ আমাদের পুরা স্বাস্থ্য বিভাগকে একটু ঢেলে সাজাতে হবে, সকল জনগণকে হেলথ কার্ডের আওতায় নিয়ে আসতে হবে, সকল চিকিৎসকের কর্মস্থলকে একই কর্মস্থল করতে হবে, কর্মঘণ্টাকে আপনি 8টা থেকে 5টা পর্যন্ত বৃদ্ধি করবেন, বাট এরপরও যদি কারো প্রয়োজন হয় তার জন্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থাকবে। কিন্তু সকল মানুষ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, প্রত্যেক জনশক্তি, প্রত্যেক জনগোষ্ঠী এক একজন কনসালটেন্ট বা জিপির আন্ডারে থাকে, এই একটা আমূল পরিবর্তন যদি আমরা নিয়ে আসতে পারি, যদিও এটা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং, তাইলে আমাদের মনে হয় স্বাস্থ্য সেবার নতুন একটা দিগন্ত তৈরি হবে, নতুন একটা শৃঙ্খলা আসবে, এবং কোনো মানুষই স্বাস্থ্য সেবার জায়গা থেকে কিন্তু বঞ্চিত হবে না। এটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় অনেক অনেক ভালো একটা কাজ করা হবে। এখন স্যার, আপনার ডিপার্টমেন্টের একটা প্রশ্ন, বাংলাদেশে ডায়াবেটিক্স রোগীর সংখ্যা তো অনেক বাড়তেছে, এটা কারণটা কি? জি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন।
বাংলাদেশের যত কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজ আছে তার মধ্যে ডায়াবেটিস হচ্ছে একটা মহামারী আকার ধারণ করছে। বর্তমানে বর্তমানে তার প্রিভিলেন্স হচ্ছে মোর দেন 13% পিপুল কিন্তু আপনার ডায়াবেটিসে আক্রান্ত। তাইলে এটার বাড়ার একটা কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলের কারণে ডায়াবেটিস বাড়ছে। আমরা আমাদের প্রথমটা হচ্ছে আমাদের ইরেগুলার লাইফস্টাইল, অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা। দ্বিতীয়টা হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত খাবার। কারণ আমরা আমাদের লাইফস্টাইলকে যদি আমরা মডিফিকেশন করতে না পারি, ঠিকমতো সুন্দর করে যদি আমরা ডিজাইন করতে না পারি, এবং আমাদের খাবারের উপর যদি আমাদের নিয়ন্ত্রণ না থাকে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া। এই তিনটা কারণে মূলত দিন দিন ডায়াবেটিসের পরিমাণ বাড়তেছে। আমরা আমাদের অনিয়ন্ত্রিত আমরা লাইফস্টাইল লিড করি, আমাদের খাবারের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, আমরা শুধু ফ্যাটি ফুড, স্পাইসি ফুড বেশি খাই। আর 3 নাম্বার হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া, এই একেবারেই কম। এই তিনটা কারণে আমাদের দেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা কিন্তু বাড়তেছে। গরিব এবং অসহায় রোগীদের জন্য আল-রায়ান হসপিটালের পক্ষ থেকে কি কি সহায়তা দেওয়া হয়? হ্যাঁ, গরিব এবং অসহায় রোগীদের জন্য আমাদের একটা উইংস আছে। যেমন উইংসটা হচ্ছে আমরা যখন আমাদের এখানে হাসপাতালে গরিব এবং অসহায় রোগী আসে, তখন আমরা তাদের রোগকে ডায়াগনোসিস করে আমরা প্রপার চিকিৎসার জন্য, তার যদি মেডিকেল চিকিৎসা প্রয়োজন হয় মেডিকেল ট্রিটমেন্ট, অপারেটিং চিকিৎসা হইলে অপারেটিং ট্রিটমেন্ট আমরা প্রোভাইড করি। এক্ষেত্রে আমরা শুধুমাত্র রোগীদের খরচের অংশটুকু আমরা নিয়ে থাকি, এবং আমাদের যে একটা সিএসআর ফান্ড আছে, কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি, সেই ফান্ড থেকে আমরা অনেকটা ব্যয়ভার বহন করে থাকি। বাকি অংশ শুধু আমরা পেশেন্ট যে তার মূল খরচ যেটা হবে সেই খরচের অংশটুকু পেশেন্ট আমাদেরকে বেয়ার করবে, পেশেন্ট দিবে। এইটা আমরা প্রায় সচরাচর করে থাকি, এবং আমরা চেষ্টা করি আমাদের এই হাসপাতাল থেকে আমরা এই গরিব এবং অসহায় রোগী যারা আছে তাদেরকে আমরা নিয়মিত আমরা চিকিৎসা সেবা প্রদান করে থাকি। এটা আমাদের একটা মোরাল অব্লিগেশন থেকে আমরা করি। আপনাদের এই উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ। হ্যাঁ, আমরা এটা কন্টিনিউ করতেছি ইনশাআল্লাহ শুরু থেকে। আচ্ছা, বাংলাদেশ স্বাস্থ্য সেবা খাতে সবচেয়ে বড় ঝুঁকি এবং সবচেয়ে বড় সুযোগ কোনটা? হ্যাঁ, স্বাস্থ্য সেবা খাতের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে আমাদের বিশাল জনগোষ্ঠী। আমরা বাংলাদেশ, আমরা বলি 56,000 বর্গ মাইল এর এই বাংলাদেশে আমাদের জনসংখ্যা সরকারিভাবে প্রায় 20 কোটি। সেই অনুপাতে আমাদের চিকিৎসকের সংখ্যা 50,000-এর চেয়েও কম। এই যে বিশাল জনগোষ্ঠীকে যে আমরা চিকিৎসা সেবা দিব, এই এত অল্প সংখ্যক ডাক্তার দিয়ে, এই অল্প সংখ্যক ডাক্তারের মাধ্যমে এত বিশাল জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেওয়াটা একটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ, যদি আমরা মালয়েশিয়ার কথা চিন্তা করি, বাংলাদেশের চেয়ে 7 গুণ বেশি আয়তনের দেশ হচ্ছে মালয়েশিয়া, কিন্তু জনসংখ্যা হচ্ছে 3.5 কোটি। তাইলে দেশ হচ্ছে 7 গুণ বড় আর জনসংখ্যা হচ্ছে 7 গুণ কম। তাইলে আমাদের 14 গুণ ফারাক হচ্ছে আমাদের রেশিও, আমাদের ডক্টরস পপুলেশন রেশিও আমাদের চেয়ে তাদের 14 গুণ কম। সুতরাং এই একটা বিষয় হচ্ছে, একটা বিশাল জনগোষ্ঠী, 20 কোটি, প্রায় 20 কোটি মানুষের দেশে প্রায় 50,000-এর মতো আমরা ডাক্তার আছি। এই অল্প সংখ্যক ডাক্তার দিয়ে আপনার যে এত বড় জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেওয়াটা বড় চ্যালেঞ্জ। আর সম্ভাবনার জায়গা যেটা বলছেন, সম্ভাবনার জায়গাটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা ডে বাই ডে রাইজিং। আপনি এখন দেখবেন বাংলাদেশের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা বাংলাদেশের চিকিৎসকের প্রতি আস্থা রেখে বড় বড় অপারেশন, বড় বড় চিকিৎসা সেবা কিন্তু বাংলাদেশেই নিচ্ছেন। হ্যাঁ, আগে কিন্তু এটা দেখা যাইতো না। আগে দেখা যাইতো যাদের একটু টাকা পয়সা আছে এরা দেশের বাইরে চলে যান। এই কারণে আমাদের দেশের যে অনেকগুলা প্রাইভেট সেক্টরে হাসপাতাল, বড় বড় হাসপাতাল হচ্ছে, অনেকগুলা মডার্ন টেকনোলজির মাধ্যমে চিকিৎসা সেবার দিক উন্মোচিত হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় বড় অপারেশন, কার্ডিয়াক সার্জারি, রেনাল সার্জারি, লিভার সার্জারি সহ অনেক বড়, এবং কার্ডিয়াক ট্রিটমেন্ট সহ অনেক বড় 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 ডিজিজের আমরা চিকিৎসা সেবা কিন্তু বাংলাদেশে আমরা দিতে সক্ষম। এইটা হচ্ছে একটা বড় সম্ভাবনার দিক। জি, আমি জানি বিশেষ করে ডেন্টাল ইন্ডাস্ট্রিতে বাইরের দেশ থেকে কিন্তু অনেক মানুষ বাংলাদেশে এসে ট্রিটমেন্ট করে। আপনি ঠিকই বলেছেন। এই জুন, জুলাই, আগস্ট এবং ডিসেম্বর, জানুয়ারি এই মাসগুলাতে কিন্তু ইউরোপ, আমেরিকা বা বিশ্বের অনেক দেশ থেকে আমাদের যারা প্রবাসী বাংলাদেশি আছেন, ওনারা বিশেষ করে সিলেটে যারা আছেন,
ওনারা সিলেট এসে কিন্তু ডেন্টাল ট্রিটমেন্টটা নিয়ে থাকেন। তার মানে হচ্ছে আমাদের দেশের ডেন্টাল ট্রিটমেন্ট অনেক সস্তা এবং অনেক ইমপ্রুভ ট্রিটমেন্ট, যেখানে আমি যতটুকু জানি ইনফরমেশনটা হচ্ছে একটি দাঁত ফেলতে আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকার প্রয়োজন হয় ইংল্যান্ডে, আমাদের দেশে প্রয়োজন 1,000 টাকা। হ্যাঁ। হ্যাঁ, তাইলে কি পরিমাণ সাশ্রয়। সুতরাং বিশেষ করে শুধু ডেন্টাল ইন্ডাস্ট্রি না, আমি আমার আল রায়্যান হাসপাতাল যেহেতু পরিচালনার সাথে আমি দীর্ঘদিন থেকে আছি, আমি দেখতেছি এইরকমও হয় একটা পিত্তথলির পাথর, একটা জরায়ুর টিউমার অপারেশন বছরের পর বছর কিন্তু সিরিয়াল পায় না ইংল্যান্ড এবং আমেরিকাতে বা উন্নত দেশগুলোতে। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, ওনারা শুধুমাত্র এই অপারেশনের জন্য, এই চিকিৎসা সেবা নেওয়ার জন্য বাংলাদেশে আসেন এবং অত্যন্ত কম খরচে, ওই দেশের তুলনায় অনেক কম খরচে আপনার চিকিৎসা সেবা নিয়ে তারপরে ওনারা নিয়ে চলে যান। এইটার অনেক অনেক এক্সাম্পল আমার কাছে আছে এবং আমার অভিজ্ঞতা এতদিনের প্রায় 17-18 বছর থেকে আমরা তো হাসপাতাল চালাই, এই অভিজ্ঞতাটা আছে। কিন্তু এখানে আপনার ইমার্জেন্সি না হইলে আপনি দ্রুত চিকিৎসা সেবা পাবেন না, আপনি রুটিন ট্রিটমেন্ট পেতে হলে আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে। যদি আমাদের দেশের মেডিসিন ইন্ডাস্ট্রিকে আর একটু গ্রো করা হয়, আর একটু অ্যাডভান্স করা হয়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ইউরোপ থেকে মানুষ কিন্তু আমাদের চিকিৎসার জন্য আসার সুযোগটা ক্রিয়েট হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে উত্থাপন করেছেন, মেডিসিন ইন্ডাস্ট্রি। বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডের অনেক অনেক ডেভেলপড কান্ট্রির চেয়েও আমাদের মেডিসিন ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বেশি ওয়েল ডেভেলপড ইন আওয়ার কান্ট্রি। আমরা বাংলাদেশ থেকে প্রায় 400টা দেশে আমরা কিন্তু ঔষধ রপ্তানি করি। আমাদের দেশের ঔষধ কোম্পানির সংখ্যা নিয়ার অ্যাবাউট 500, এর মধ্যে প্রায় কোয়ালিফাইড 50 থেকে 60টার মতো ঔষধ কোম্পানি আমাদের বাংলাদেশে আছে, যারা এফডিএ অ্যাপ্রুভড, যারা আমেরিকার এফডিএ অ্যাপ্রুভড, এবং এই 50টা কোম্পানির ঔষধ কিন্তু প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আরো একটু আশ্চর্যজনক বিষয় হবে, আমাদের দেশের ঔষধের এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে ঔষধের দাম কিন্তু অনেক কম, আপনি এবং কোয়ালিটি প্রোডাক্ট। আপনি যদি এক পাতা প্যারাসিটামল আমাদের দেশে আপনি কিনবেন 16 টাকা দিয়ে, ওয়ারিস এই প্যারাসিটামল এক পাতা আপনি একটু ব্যাংককে যান, কিনবেন আপনি প্রায় 400 টাকা দিয়ে। সুতরাং অনেক বেশি সস্তা আমাদের দেশের। তার কারণ হচ্ছে আমাদের দেশের এটা ডাইভার্সিফাইড, ওয়েল ডাইভার্সিফাইড মেডিসিন ইন্ডাস্ট্রি, এবং একটু কোয়ালিটিফুল মেডিসিন প্রোডাকশন হয়, এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশের মেডিসিন ইন্ডাস্ট্রি নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। নাওএডেজ আমাদের মেডিসিন ইন্ডাস্ট্রি সরকারি হিসাব মতে টেক্সটাইল সেক্টরের ঠিক পরেই হচ্ছে আমাদের মেডিসিন ইন্ডাস্ট্রিজ আপনার স্থান এক্সপোর্টের ক্ষেত্রে। আমরা যা এক্সপোর্ট করি আমাদের টেক্সটাইলের পরেই কিন্তু আমাদের মেডিসিন ইন্ডাস্ট্রি থেকে আমরা ফরেন রেমিটেন্স ইনকাম করি, এক্সপোর্ট করি। এটা কিন্তু খুব রাইজিং একটা ইন্ডাস্ট্রি। এই ব্যাপারটা কিন্তু অনেক মানুষ জানতো না, যেমন আমি নিজেই আজকে জানলাম মেডিসিন ইন্ডাস্ট্রিটা যে এটা গত কয়েক বছর থেকে, এটা গত আমার ধারণা গত 8-10 বছর থেকে কিন্তু টেক্সটাইলের পরেই আমাদের মেডিসিন ইন্ডাস্ট্রি থেকে আমরা ফরেন রেমিটেন্স কিন্তু সবচেয়ে বেশি এক্সপোর্টের মাধ্যমে আমরা ইনকাম করি। হ্যাঁ, এটা একটা ভালো দিক। ভালো আশা করি বাংলাদেশের মেডিকেল সেক্টরটা ডে বাই ডে আমরা খুব ডেভেলপ করব, আর তখন কিন্তু দেখা যাবে প্রচুর পরিমাণ ফরেনার আমাদের দেশে এসে ট্রিটমেন্ট করবে। যেমন আমরা বর্তমানে যাচ্ছি সিঙ্গাপুর, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ সিঙ্গাপুরে আমাদের যাওয়া লাগবে না, আমরাই বাংলাদেশে ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে নয়। আপনার যে আশা যেটা, এটা খুব দ্রুতই ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ দেখতে পাবে, বাংলাদেশে বাস্তবায়িত হবে। আমি একটু আগেই বলেছি যে বাংলাদেশে কিন্তু কয়েকটা ওয়েল ডেভেলপড, ওয়েল ব্র্যান্ডেড কয়েকটা হসপিটাল অলরেডি কাজ করতেছে, যেটার নাম ধরি আমরা যদি নেইও কোনো অসুবিধা হবে না। যেমন অ্যাপোলো হসপিটাল, যেটার নাম এখন এভার কেয়ার হসপিটাল, তারপরে হচ্ছে আপনার স্কয়ার হসপিটাল, তারপরে হচ্ছে বিআরবি হসপিটাল, তারপরে হচ্ছে আপনার ওই যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল হসপিটাল, তারপর কিডনি ফাউন্ডেশন, লিভার ফাউন্ডেশন, নিউরোসায়েন্স হসপিটাল। প্রাইভেট সেক্টরের কথা বললাম, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল, যেটাকে আমরা পিজি হাসপাতাল বলি, এবং বাংলাদেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমাদের চিকিৎসা সেবাকে যেভাবে মডার্ন টেকনোলজির মাধ্যমে সাধারণ জনগোষ্ঠীকে যেভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, আমরা আশা করি অতি দ্রুতই আমাদের এই মেডিকেল ইন্ডাস্ট্রিটা যে ডেভেলপ করবে, অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে কিন্তু চিকিৎসা সেবা নেওয়ার জন্য মানুষ আসবে ইনশাআল্লাহ। এটা আমরা আশাবাদী। এখন একটা মজার প্রশ্ন করি, যদি আপনি একদিনের জন্য মন্ত্রী হতেন তাহলে আপনি কি করতেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে একদিনের জন্য স্বাস্থ্যমন্ত্রী বানায় দিয়েছেন।
জি যাই হোক, এটা একটা অনুভূতি এবং এটা দায়িত্ব বটে। জি যদি একদিনের জন্য আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাই, তাহলে প্রথমে যে কাজটি করব, আমি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসার চেষ্টা করব এবং সবাইকে একটা করে হেলথ কার্ড প্রোভাইড করব এবং প্রত্যেক জনগোষ্ঠী, এই বাংলাদেশের 20 কোটি মানুষকে বিভিন্ন সেক্টরে ভাগ করে মানে চিকিৎসকদের আওতার মধ্যে নিয়ে আসব এবং সবার হেলথ কার্ডে এক একজন কনসালটেন্ট, এক একজন জিপির নাম লেখা থাকবে, জেনারেল ফিজিশিয়ান নাম লেখা থাকবে। ওনার যখন যে অসুবিধা হবে, যখন যে স্বাস্থ্য সংক্রান্ত ক্রাইসিস ডেভেলপ করবে, উনি সর্বপ্রথম ওনার জিপির সাথে উনি যোগাযোগ করবে। জিপি যদি এটা সমস্যার সমাধান করেন তাহলে বেস্ট, আর না করতে পারলে উনি স্পেশালিস্টের কাছে রেফার করবেন। এই রেফারিং সিস্টেমটা আমি ডেভেলপ করব। তাইলে বাংলাদেশের কোনো জনগণ স্বাস্থ্য সেবার বাহিরে থাকবে না। এই বিষয়টা আমাকে অনেক স্বপ্ন দেখায়। যদি ইনশাল্লাহ এরকম কোনো দিন হয়, আমি বাংলাদেশের সকল জনগণের জন্য হেলথ কার্ড প্রোভাইড করার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সেবার ছায়াতলে আমি নিয়ে আসবো, এই আশাবাদ আমি রাখতে পারি। জি, এটা একটা ভালো একটা উদ্যোগ হবে যদি এরকম কিছু করা যায়। জি, ইনশাল্লাহ, যদি কোনো একদিন আল্লাহ চাহেন তো হতেও পারে। জি ইনশাআল্লাহ। একজন মানুষ যদি তার স্বাস্থ্য এবং জীবনের কোনো উন্নতি করতে চায়, তো একটি পরামর্শ ওনার জন্য আপনি কি দিতে পারেন? যদি কেউ তার স্বাস্থ্য এবং জীবনের উন্নতি করতে চায়, তাহলে যে একটি যদি পরামর্শের কথা আপনি বলেন, তাই বলবো তার ডিসিপ্লিন লাইফস্টাইল। তাকে ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করতে হবে, অর্থাৎ তার সকাল থেকে ভোর থেকে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত তার পুরা সময়টাকে সে ভাগ করে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। সে যদি এই রুটিন মাফিক যদি চলাফেরা করতে পারে, সে যদি এক বিশ্বাসী হয়, সে যদি মুসলমান হয়, তার সকালটা শুরু হবে ফজরের নামাজ দিয়ে আর শেষটা শুরু হবে তার এশার নামাজ দিয়ে, এবং এর মধ্যেই তার সমস্ত সময়টাকে সে ভাগ করে নিবে। সে যদি সনাতন ধর্মী হয় বা অন্য ধর্মের হয়, তাইলে তার মানে দিনের শুরুটা হবে তার প্রার্থনা দিয়ে, তার শেষটাও হবে প্রার্থনা দিয়ে। মধ্যের যে সময়টা আছে সেই সময়কে সে ডিসিপ্লিন ওয়েতে যদি রুটিনলি সে তার কাজকে বন্টন করে সে যদি জীবন অতিবাহিত করে, আমার মনে হয় এইটা তার সাফল্যের জন্য অনেক একটা বড় নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে। এখন একটা কমন প্রশ্ন, চিনি কম খেলে কি ডায়াবেটিস রোধ করা সম্ভব? চিনি কম খেলে ডায়াবেটিস রোধ হবে এমন কোনো কথা নেই। আমি আপনার এর আগের একটা প্রশ্নে আমি বলেছি, ডায়াবেটিস রোধ করার জন্য, বা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কেন ডায়াবেটিস হয়, আমি 3টা পয়েন্ট বলেছিলাম। একটা হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, দ্বিতীয়টা হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত খাবার অর্থাৎ ইমব্যালেন্স ডায়েট হ্যাবিট, এবং 3 নাম্বার হচ্ছে আপনার আমাদের কায়িক পরিশ্রম কমে যাওয়া। এইখানে কিন্তু চিনি কম খেলে এই কথা নেই, বাট আপনার চিনি কম খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যাবে না, কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু চিনি কম খাইতে হবে, এইটা হচ্ছে ফ্যাক্ট। সুতরাং আপনি যদি ডায়াবেটিস থেকে নিজেকে মুক্ত রাখতে চান, তাহলে আপনি একটা সুন্দর ওয়েল অর্গানাইজড লাইফস্টাইল লিড করতে হবে, আপনার ব্যালেন্স ডায়েট আপনি খেতে হবে, এবং 3 নম্বরে হচ্ছে আপনি প্রচুর কায়িক পরিশ্রম এবং খেলাধুলা করতে হবে। যদি এই 3টার মধ্যে আপনি সমন্বয় করতে পারেন, তাহলে আপনি ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করতে পারবেন। অতিরিক্ত মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার কি মানুষের ইনসুলিন কিংবা হরমোনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে? হ্যাঁ, এটা বর্তমান সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু এখন আমাদের একটা মহামারীতে রূপান্তরিত হচ্ছে। আমাদের আপনাকে একটা মজার জিনিস বলি, বাংলাদেশের দৈনিক একজন মানুষ এভারেজে 5 ঘন্টা ফেসবুক চালায়। হ্যাঁ, এইটা একটা মারাত্মক ব্যাধিও বটে। আমাদের বিশেষ করে টিনেজার যারা, এদের হাতে আপনি দেখবেন, আপনি লিফটে উঠেন, আপনি ধরেন গাড়িতে বসেন, আপনি বাসে উঠেন, আপনি কোথাও একটা পাবলিক পরিবহনে উঠেন, আপনি দেখবেন যে সবাই কিন্তু যার যার ফোন নিয়ে ব্যস্ত। এমনকি আশ্চর্যজনক হলেও সত্য, আগে 4-5 জন বন্ধু মিলে যদি চায়ের আড্ডা দিত, তাইলে সবাই কিন্তু খুশগল্প করতো, কিন্তু এখন 4-5 জন বন্ধু মিলে যদি চায়ের আড্ডা দেয়, সবার হাতে কিন্তু ডিভাইস থাকে, মোবাইল থাকে। এবং আপনি ঠিকই বলেছেন যে প্রত্যেক বাংলাদেশের এভারেজ প্রত্যেক মানুষ কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা কিন্তু মোবাইল ব্যবহার করে। এটা কিন্তু ফেসবুক ব্যবহার করে।
সোশ্যাল মিডিয়া সারা পৃথিবীতে 20 ঘন্টা এভারেজ টাইম, কিন্তু আমাদের দেশে 5 ঘন্টা। হ্যাঁ, তো এই যে জায়গাটা, এটা আমাদের এটা একটা হচ্ছে সময়ের অপচয়, তার পাশাপাশি হচ্ছে আমাদের কর্মঘণ্টাকে কিন্তু এটা নস্যাৎ করে ফেলতেছে, ডেস্ট্রয় করতেছে। আরেকটা হচ্ছে আমাদের ব্রেইন সেল নিউরনকে কিন্তু ডেস্ট্রয় করতেছে। আমরা যারা অনিদ্রা বা আমরা ঘুমহীন রাত কাটাই, তাদের এই অনিদ্রা কিন্তু তার জীবনের একটা সর্বনাশ ডেকে আনতেছে। এই অনিদ্রার জন্য তার হার্টের ডিজিজ হচ্ছে, তার ব্রেইনের ডিজিজ হচ্ছে, তার স্টোমাকের ডিজিজ হচ্ছে, এবং সবচেয়ে হার্মফুল হচ্ছে তার এই অনিদ্রাটা তার জীবনকে আপনার দুর্বিষহ করে তুলতেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন আমাদের ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু রাতের বেলা প্রায় ভোর পর্যন্ত তারা সজাগ থেকে তারা ফেসবুক চালায়, ডিভাইস চালায়, ইউটিউব দেখে। এইটা তার জীবনের জন্য, তার লাইফস্টাইলের জন্য কত যে ক্ষতিকর, সে যদি এটা জানতো তাহলে সে মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইসটা ছুঁড়ে ফেলে দিত। এটা তার লাইফকে ধ্বংস করতেছে। আপনি খুব আপনার প্রশ্নের মধ্যে আছে, আপনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল কি আপনার হরমোনাল ইমব্যালেন্স করে কিনা। হ্যাঁ, অবশ্যই এটা হরমোনকে আপনার ইমব্যালেন্স করে। আপনার মেলাটোনিন হরমোন, যেটা ঘুমের জন্য আপনার দরকারি, সেইটা সিক্রেশন হয় আপনার ব্রেইনের পিটুইটারি থেকে আপনার রাত 10টা থেকে রাত 2টার মধ্যে। আপনি ঘুমাইলেন রাত 3টায়, তাইলে এই হরমোনটার একটা ইমব্যালেন্স হইল। আপনার কর্টিসল হরমোন সিক্রেশন হয় সকালবেলা, আমরা ভোরবেলা বলি ফজরের সময় 4টা-5টার দিকে। এই কর্টিসল হরমোনের আপনার ইমব্যালেন্স হইল, আপনার রিল্যাক্সিন হরমোনের ইমব্যালেন্স হইল, এইরকম অনেকটা প্রলাক্টিনের ইমব্যালেন্স হইল। এরকম অনেকগুলা হরমোন আছে, যে হরমোনগুলা আপনি যদি লাইটের মধ্যে, এই হরমোনগুলার সিক্রেশন কিন্তু কম বেশি হয় লাইটের প্রভাবে। এই যে আপনার আর এই মোবাইলে কিন্তু বা ইলেকট্রনিক ডিভাইসে তো আলট্রাভায়োলেট রেও আছে, এইটাও কিন্তু আপনার চোখের ক্ষতি করতেছে। সব মিলাইয়া আমরা একটা ধ্বংসের দিকে যাচ্ছি। এই কারণে আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের ইয়াং জেনারেশন যারা, টিনেজার যারা, তাদেরকে আপনার এই মোবাইল ইউজটা 1 ঘন্টার চেয়ে কমায় নিয়ে আসতে হবে, লেস দেন 1 আওয়ার। এইটাকে অবশ্যই লেস দেন 1 আওয়ারে নিয়ে আসতে হবে, এবং এইটার ক্ষতিকর দিক আমরা জানবো এবং এইটার থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। এত ব্যস্ততার ভিতরে আপনার নিজের মোটিভেশনটা কিভাবে ধরে রাখেন, এটার গোপন রহস্যটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমি ব্যক্তিগত জীবনে আসলে ব্যস্ততা থেকে আমি ভালোবাসি। আমার মনে হয় অলস সময় কাটানোর বিষয়টা আমার কাছে একটা অস্বস্তিকর। আমি যে যে কাজটা করি, আমি সময়টাকে একটু ভাগ করে নিই। আমি সকালবেলা আমি আমার কর্মস্থল সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সকাল 9টা থেকে 2টা। তারপরে আমি আমার হাসপাতালে চলে আসি 2টা থেকে বিকাল 4টা। তারপর আমার আল রায়্যান হাসপাতালের কাজ শেষ করে আমি বাসায় গেলাম, রেস্ট নিলাম। তারপরে আমি মাগরিবের নামাজ পড়ে আমি চেম্বারে আসি। এখানে আমি ধরেন এশার নামাজের পরে বা সর্বোচ্চ 9টা পর্যন্ত আমার চেম্বার শেষ করে তারপরে আবার একটু হাসপাতালে গেলাম। আমার আল রায়্যান হাসপাতালে গিয়ে আমার কিছু প্রশাসনিক এবং কিছু প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষ করে তারপরে 11টার মধ্যে আমি বাসায় চলে যাই। তো এই যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা কাজকে সমান গুরুত্ব দিয়ে আপনি সময়কে ডিস্ট্রিবিউশন করে নেবেন। একটা ওয়েল প্ল্যান যদি আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। আপনি একটা ওয়েল প্ল্যান্ড লাইফ লিড করতে পারেন, টাইম ম্যানেজমেন্ট করে যদি আপনি লাইফ লিড করতে পারেন, আপনি সবকিছুই করতে পারবেন। কারণ মানুষের জীবন ছোট, এই জীবনে আপনি সকল স্বাদ নিতে হবে। আপনি এজ এ একজন যেমন আমি একজন চিকিৎসক হিসাবেও আমি আমার কিছু সময় অতিবাহিত করি, একজন মেডিকেল রিলেটেড বিজনেস পার্সন হিসাবে কিছু সময় অতিবাহিত করি, বন্ধু বান্ধবের জন্য কিছু সময় অতিবাহিত করি, সমাজের জন্য কিছু সময় অতিবাহিত করি। অর্থাৎ প্রত্যেকটা কাজকে যদি আমি গুরুত্ব দিয়ে সেক্টর ওয়াইজ ভাগ করে একটা ওয়েল প্ল্যান্ড টাইম ম্যানেজমেন্ট করে যদি করা যায়, আপনি সবই করতে পারবেন, মোটামুটি কোনো অসুবিধা হবে না। আমাদের এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগলো? জি, ধন্যবাদ আপনাকে। আপনাদের আজকের এই প্রোগ্রাম আমার অত্যন্ত ভালো লেগেছে। প্রোগ্রামের আইডিয়াটা বেশ ভালো, এবং সবচেয়ে ভালো লেগেছে আপনি যে আইটি সেক্টর নিয়ে কাজ করতেছেন এবং আপনার অ্যাডভার্টাইজিং মাস্টার যে আপনার অফিস বা আপনার যে সংগঠন বা আপনার যে সংস্থা, যেটা সেইটা কিন্তু সমাজের মধ্যে আপনার নতুন একটা ডাইমেনশন তৈরি করতেছে। একটা ব্যবসাকে সফল করার জন্য তার অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর যে বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আপনারা কাজ করতেছেন। এইটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার এই প্রতিষ্ঠানকে আমি সাধুবাদ জানাই যে আপনারা
জনগণের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য আপনারা কাজ করতেছেন। তো আপনাদের এই অনুষ্ঠান আপনি সমাজের অনেককেই নিয়ে, অনেক বিজ্ঞজনদেরকে নিয়ে আপনি করেন, এটা অনেক ভালো দিক। এইটা আপনার এই অ্যাওয়ারনেস তৈরিতে কিন্তু অনেক কাজ দিবে। তার পাশাপাশি আপনাদের যে ব্যবসা প্রতিষ্ঠানের যে পরিধি, যেটা আপনি যেটুকু আমার সাথে শেয়ার করেছেন, এইটা যদি আরো বৃদ্ধি পায় তাহলে কিন্তু এখান থেকে আমাদের সাধারণ জনগণ কিন্তু অনেক উপকৃত হবে। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠান আল রায়্যান হাসপাতালের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি এটিও উল্লেখ করতে চাই, আমার হাসপাতালের ডিজিটাল মার্কেটিং এর যে কাজটাও কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব দিয়েছি কাজ করার জন্য। এবং আমি এই পর্যন্ত আপনারা যতটুকু ডেভেলপ করেছেন, আমি আশাবাদী ইনশাল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু সেই কাজটুকু আপনাদের টার্গেটের চেয়ে আরো অনেক গুণ বেশি পাবে। এই জন্য আপনাকে এবং আপনার প্রতিষ্ঠান অ্যাডভার্টাইজিং মাস্টারকে আমি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিজনেস আড্ডায় পার্টিসিপেট করার জন্য। ইনশাআল্লাহ খুবই শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন এক বিজনেস আড্ডায়।